তিলক বর্মার ছোটবেলার গল্প পড়তে গিয়ে মনে হচ্ছিল যে ডিমারিয়ার ছোটবেলার গল্প শুনতেছি। সেই একই ব্যাপার, দীর্ঘ 40 কিলোমিটার পাড়ি দিয়ে প্র্যাকটিস করতে যেতে হতো বলে পরিবার থেকে অনেকটা না বলে দিছিল যে ক্রিকেট খেলার দরকার নেই। সেই অবস্থায় ডিমারিয়ার পাশে দাঁড়াইছিলেন তার মা, সাইকেল চালায় ওই 40 কিলোমিটার দূরে নিয়ে যেতেন পাহাড়ি পথ বেয়ে। আর এই আমাদের তিলকের পাশে দাঁড়াইছিলেন তার কোচ সালাম বায়াস। তো সেই সালাম বায়াসের কল্যাণে তিলক তিলক হয়ে উঠলেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে সেই বয়সেই তাকে কোনো একভাবে দেখছিলেন আজকের সুপারস্টার রোহিত শর্মা। রোহিত শর্মা সেই সময় সালাম বায়াসকে বলছিলেন যে আপনার এই ছেলেটা একদিন ভারতের অল ফরম্যাট ক্রিকেটার হবে। তো অল ফরম্যাট হোক বা না হোক, গতকালকে রাতে তিলক বর্মা আবার প্রমাণ করে দিল যে শর্টার ফরম্যাটে সে আসলে কিং হতেই আসছে। সূর্যা কুমার যাদব, সঞ্জু স্যামসনরে ওভারটেক করে হয়তো সিংহাসনটা সেই নিতে আসছে। তো আজকে আসেন একটু তিলক বর্মারে নিয়ে কথা বলি। তিলক বর্মার ছোটবেলার গল্প তো বলবোই, তার চেয়ে ইন্টারেস্টিং কালকেই একটা জিনিস পড়লাম। সেটা হচ্ছে যে তিলক বর্মা নর্মালি তো ইন্ডিয়ার এখন যে টপ থ্রিতে কিন্তু তিলকের পক্ষে চান্স পাওয়া খুব কঠিন, কারণ 3 নম্বরেই ব্যাট করে হচ্ছে সূর্যা কুমার যাদব। আধুনিক ক্রিকেটে বা আমি বলি পোস্ট মডার্ন টি-20 ক্রিকেটে সূর্যা কুমার যাদব হচ্ছে শেষ কথা। সে যেভাবে ব্যাটিং করে এটা তো আপনারা দেখছেন, নতুন কিছু বলার সুযোগ নাই। শুয়ে পড়ে ব্যাটিং করে, বসে পড়ে ব্যাটিং করে। ফলে সূর্যা কুমার যাদবের কাছে টপ 3তে অন্য কাউরে ঢুকানো, উপরে তো সঞ্জু স্যামসন আছে, যদিও আরেকটা যে ওপেনার ও অত ভালো করতেছে না, কিন্তু তিলক চায় 3 নম্বরে খেলতে। এবং এই সিরিজে, সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শুরুতে সে গিয়ে সরাসরি সূর্যা কুমার যাদবরে এটা বলছে যে আমি 3 নম্বরে ব্যাট করতে চাই। মানে একবারে পৃথিবীর সেরা 3 নম্বর ব্যাটসম্যান, টি-20 ব্যাটসম্যান এবং তোর দলের ক্যাপ্টেন, তারে গিয়ে সে ওইটা বলছে। কলিজাটা কত বড় চিন্তা করে। এবং সূর্যা কুমার যাদব মৃদু এসে বলছে যে ঠিক আছে, তুমি 3 নম্বরে ব্যাট করবা বলে সে নিজে 4 নম্বরে নেমে তিলককে 3 নম্বরে পাঠাইছে। তার ফল দেখেন, পরপর 2টা ম্যাচে সেঞ্চুরি করছে এবং ইন্ডিয়ার ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো। প্রথম ঘটনাটাও এই সঞ্জু স্যামসনে কদিন আগে ঘটাইছে। ইন্ডিয়ার ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো ব্যাটসম্যান টানা 2 টি-20তে সেঞ্চুরি করলো। তিলক বর্মার উত্থান একেবারে পিওর ঘরোয়া ক্রিকেট থেকে। হি ইজ নট আইপিএল চাইল্ড। আপনি যদি দেখেন তিলক বর্মার, আচ্ছা ছোটোবেলার কথাটা একটু বলে, যেটা শুরুতে একটু ইঙ্গিত দিলাম, সেটা হচ্ছে তিলকের বাবা হচ্ছেন একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, মূলত স্ট্রিট ইলেকট্রিশিয়ান, মানে এই যে রাস্তার লাইটের কাজ করতেন বা টুকটাক ঘরের বাড়িতেও কাজ করতেন। একদমই দিন আনি দিন খাই পরিবার। ও মা কিছু করতেন না, একটা বড় ভাই ছিল, একটা বোনও মনে হয় ছিল, মোটামুটি বেশ ভালো বড় পরিবার। ওই শুধু ইলেকট্রিশিয়ানের কাজ করে হায়দ্রাবাদের তেলেগু ফ্যামিলি। এটা অবশ্য আমি একটু বিস্তারিত বুঝতে পারি নাই। হায়দ্রাবাদে তো তেলেগু খুব বেশি থাকার কথা না। যাই হোক, ওখানে ছিল ওরা, সম্ভবত ওরা একটু তার মানে ওইখানে সংখ্যালঘু, যেহেতু হায়দ্রাবাদের তেলেগু। তো যাই হোক, তিলকের খুব শখ করবে, ক্রিকেট খেলবে, কিন্তু ওই রাস্তায় টেনিস ক্রিকেট খেলে বেড়ায়। ওরকম টেনিস ক্রিকেট খেলে দুমদাম মারে, তখন তো পিচ্ছি একদম বাচ্চা। তো সেই অবস্থায় হুট করে একদিন সালাম বায়াস, হায়দ্রাবাদের বেশ গুরুত্বপূর্ণ ব্রিডিং কোচ, মানে আপনি বলতে পারেন যে ধরেন মুম্বাইয়ের যেমন রমাকান্ত আচরেকর বা এরা, একই রকম ওই হায়দ্রাবাদের একজন ব্রিডিং কোচ, মানে যারা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ধরে ক্রিকেট শেখায়। সালাম বায়াসের খুব ভালো লেগে গেল ছেলেটারে। উনি দেখলেন যে এই ছেলেটারে একটু নার্সিং করলে, কারণ এর বেসিক প্রকৃতিদত্ত এক ধরনের ক্রিকেটিং ব্যাপার আছে ওর ভিতরে, এটা কোচরা খুব ভালো বুঝতে পারেন। যে কিছু বাচ্চা আছে বল পেলে আড়াআড়ি চালাতে থাকে, ওদেরকে ক্রিকেটাররা বোঝেন যে ঈশ্বর ওরে খুব একটা দিয়ে পাঠান নাই। কিন্তু কিছু বাচ্চা দেখবেন আপনি শুরু থেকে সোজা ব্যাটে খেলতেছে বা দুমদাম মারতেছে টিকটিকি, কিন্তু একদম সোজা ব্যাটে মারতেছে বা প্রপার শট হয়ে যাচ্ছে, পা আগায় যাচ্ছে ঠিক মতো, এটা স্রষ্টা দেওয়া। ফলে এই রকম একটা ব্যাপার দেখে সালাম বায়াস ওরে পিক করে ফেললেন। ওরে বললেন চলো তোমার বাসায় যাব। বাসায় গেলেন, বাসায় গিয়ে ওর বাবারে বললেন যে ওরে একাডেমিতে দেন, একাডেমিতে দিলে ও বড় ক্রিকেটার হবে। এখন ওর বাবার সংসার চালাইতেই তো কষ্ট হয়ে যায়, ওর বাবা একাডেমিতে দিবেন কি? একাডেমির ফি আছে, ভর্তি ফি আছে, ওখানে দিলে একবেলা টিফিন দিয়ে পাঠাইতে হবে, তারপরে 40 কিলোমিটার যাতায়াত, সেই মূল হায়দ্রাবাদে। এটা তো ছেলে খেলা না। তো তিলকের বাবা বললেন যে এটা আমার দিয়ে হবে না, এতগুলো টাকা আমি কোথায় পাবো? সালাম বায়াস অনেকক্ষণ ভেবে বললেন ঠিক আছে, আপনার কোনো টাকা দিতে হবে না, আপনি শুধু ছেলেটারে পারমিশন দেন। তিলকের বাবা দিলেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে ভর্তি ফি দিলেন, মাসে মাসে বেতন দিতেন, ছেলেটারে বিকেলবেলায় টিফিন কিনে দিতেন এবং প্রতিদিন নিজের ভেসপা নিয়ে ওই দুপুরবেলায়
তিলকদের বাড়িতে গিয়ে হাজির হতেন সালাম বায়াস। সেখান থেকে ওই ভেসপায় করে বাচ্চারা নিয়ে আসতেন একাডেমিতে, এসে ট্রেনিং শেষ করে সন্ধ্যাবেলা আবার ভেসপায় করে ওর বাসায় পৌঁছায় দিয়ে আসতেন। দিস ইজ কোচ। এই কোচরা আমাদের দেশে কই? মানে আমার সেটা মনে পড়তেছিল। আমাদের দেশে ধরেন এরকম একটা গল্প আসছে আমাদের মুস্তাফিজরে নিয়ে। মুস্তাফিজের জন্য এই কাজটা করছেন ওর বড় ভাই। সেও প্রায় অলমোস্ট 17 কিলোমিটার প্রতিদিন সাইকেলে বসায় প্যাডেলিং করে করে সাতক্ষীরায় নিয়ে আসতেন, এসে ট্রেনিং করায় আবার সাইকেলে বসায় নিয়ে যেতেন। এরকম দু একটা ক্যারেক্টারই আসলে একটা দেশের ক্রিকেট কালচার তৈরি করে, একটা দেশের ক্রিকেটের সমৃদ্ধ করে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে এই যে সালাম বায়াস, রমাকান্ত আচরেকর এরা হারায় যাচ্ছে, মানে আমাদের জালাল ভাইরা হারায় যাচ্ছে। যাই হোক, সেই আলাপ না করে তিলকের কথা বলি। তিলক মূলত দৃষ্টি আকর্ষণ করলো সৈয়দ মুস্তাক আলী, বিজয় হাজারে এবং টু সাম এক্সটেন্ট রঞ্জিতে। কারণ রঞ্জির ওর ফার্স্ট সিজনে একটা সেঞ্চুরি ছিল 160 বা 150 স্ট্রাইক রেটে। রঞ্জিতে কেউ ধরেন ওই স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি করলে ওইটা সাধারণত কোচদের বিরক্তির কারণ হয়, যে এটা তো তোমার দরকার ছিল না, মূলত তুমি তো খেলবার টিমের জন্য। কিন্তু ওইটা মূলত তার প্রতি অনেকের দৃষ্টি আকর্ষণ করে, সেটা একটা বড় কারণ ছিল ওর খেলার স্টাইল। আধুনিক যুগে যারা এই খুব মেরে খেলে, ও পরে বিজয় হাজারে এবং ইয়েতেও খুব ভালো করলো, সৈয়দ মুশতাক আলীতেও খুব ভালো করলো। তো ওর ওই স্টাইলের কথা বলতেছিলাম, এটা কোচদের এবং যারা ইন্ডিয়ান ক্রিকেটের ওই তৃণমূল পর্যায়টা ফলো করেন সবার খুব দৃষ্টি আকর্ষণ করলো। কারণ আধুনিক ক্রিকেট হচ্ছে সূর্য কুমার যাদবদের ক্রিকেট, টু সাম এক্সটেন্ট আপনি বলতে পারেন সঞ্জু স্যামসনদের ক্রিকেট। মানে এখানে আপনি রাহুল দ্রাবিড় পাবেন না, রাহুল দ্রাবিড় থাকলেও থাকতে পারে, যেমন পূজারা আছে, কিন্তু একই সঙ্গে আপনি টেকনিক্যালি অসাধারণ, আপনাকে দেখতে খুব সুন্দর, সব কিছু ক্রিকেটিং, আপনার শর্ট ক্রিকেটিং, আবার আপনি ধুমধাড়াক্কা খেলেন, আপনার স্ট্রাইক রেট 160-এর উপরে। এটা কিন্তু মানে খুবই আনএক্সপেক্টেড, এবং সেই জিনিসটাই তিলকের ক্ষেত্রে সত্যি হলো। তিলকরে যখন আইপিএল টিমগুলো নিয়ে কাড়াকাড়ি করলো, আইপিএলে সে বোধহয় 12 লাখের বেজে ছিল, সেখান থেকে 1.5 কোটিতে 1.7 কোটিতে মানে 1,70,00,000 বিক্রি হলো। পরে সে তার রিটার্নও দিচ্ছে খুব দারুণভাবে, আইপিএলেও দারুণ রান করছে, কিন্তু কখনো নিজের ক্রিকেটের সঙ্গে আপোষ করে নাই। তিলকের এই বড় ব্যাপারটা ছিল হচ্ছে যে সে সবসময় প্রপার ক্রিকেট খেলছে, প্রপার ক্রিকেট খেলেই এই 4 ছক্কা, দ্রুত রান বের করা, এই কাজগুলো করছে। এবং এই তিলক আপনাদের একটু পরিচিত মনে হবে, তিলকরা কিন্তু আমাদের আকবরদের খুব বড় প্রতিদ্বন্দ্বী। তিলক যে আন্ডার-19 টিমটা খেলতো, ওরা মূলত তিলক ওইখানে একটা বড় রোল প্লে করছিল। আমাদের আকবরের যে আন্ডার-19 টিম, তাদের 2টা ফাইনালে হারাইছিল, একটা এশিয়া কাপের ফাইনালে, একটা ইংল্যান্ডে একটা 5 দেশীয় টুর্নামেন্টের ফাইনালে। সেই তিলকদের টিমটার মুখোমুখি হয়েছিল আকবরদের টিম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2020-এ, এবং সেখানে এই তিলকদের হারায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। মজার ব্যাপার হচ্ছে সেই টিম থেকে তিলক সেই ইন্ডিয়ার সুপারস্টার হয়ে গেছে। ইন্ডিয়ার হয়ে তার অভিষেকের পরের ম্যাচেই সে 50 করছে, অভিষেকেই 17 বলে 40 বা এরকম একটা ইনিংস খেলছে। পরে তো আরও বড় বড় ইনিংস খেলছে, এবং অ্যাট লাস্ট এসে সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর 2 ইনিংসে 2টো সেঞ্চুরি করলো, এবং সে মোটামুটি প্রুভ করে দিয়েছে যে 3 নম্বর জায়গাটা তার। সেটা তার ক্যাপ্টেনের কাছ থেকে চেয়ে নিছে। অলরেডি 161 স্ট্রাইক রেটে এখন পর্যন্ত সে টি-20তে ব্যাটিং করছে, সুপারস্টার হয়ে গেছে। দেখেন ইন্ডিয়ার টপ অর্ডারের দিকে যদি আপনি তাকান, প্রথম 4 জনের মধ্যে 3 জন হচ্ছে সঞ্জু স্যামসন, তিলক বর্মা আর সূর্য কুমার যাদব। মানে এখান থেকেই আপনার 200 রান চলে আসতেছে, এবং তাই হচ্ছে। ইন্ডিয়ার লাস্ট 6টা ম্যাচ, 6টা টি-20-র মধ্যে আমি দেখলাম 5টাই তারা 200 পার হয়েছে, এবং এর মধ্যে 2বার প্রায় 300, একবার 293, একবার কালকেই 280 বা 82 কি যেন করছে। মাই গড, এটা হয় নাকি? একটা দল কন্টিনিউয়াসলি 20 ওভারে 200-র উপরে রান করে যাচ্ছে, মানে 10 রান রেটের নিচে তারা নামতেছেই না, মাঝে মাঝে সেটা 15-তে উঠে যাচ্ছে। আনবিলিভেবল ব্যাপার। এবং এই জায়গায় আমার মানে খুব দুঃখটা লাগে যে এই তিলকদের হারায় আকবররা টি-20 বিশ্বকাপ জিতে আসলো। সেই তিলকদের খেলা এখন আমার টিভিতে দেখে প্রশংসা করতে হয়, সকালে উঠে সেই তিলককে নিয়ে কন্টেন্ট বানাতে হয়, বলতে হয় যে পৃথিবীর কপালে নতুন তিলকের ফোঁটা। কিন্তু আমরা আমাদের সম্পদগুলোর খুঁজেই পাই না, কোথায় যায় তারা, কোথায় যায়, কি করে ওইখানে যেতে এইখানে পারে না, বড্ড আফসোস। যাই হোক, এই আফসোস না করি, আমরা আপাতত তিলককে অভিনন্দন জানাই, এবং ইন্ডিয়ার এই যে পোস্ট মডার্ন টি-20 এটা দেখতে থাকি, এটার জন্য মানে অন্তত দেখে শিখি। সবাই ভালো থাকবেন, ইন্ডিয়ার জন্য শুভকামনা থাকবে।